নমস্কার, আমি বিশ্বজিৎ চৌধুরী, নিউজ 24 ঘন্টা থেকে। আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি একজন বিশিষ্ট আইনজীবী, যিনি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের একজন স্বনামধন্য আইনজীবী। তো স্যারের মুখ থেকে প্রথমে আমি জেনে নেবো ওনার নাম। স্যার, একটু আপনার যে আইনজীবীর যে পেশা, এটা আপনি বিগত কত বছর ধরে করছেন এবং কোথায় কোথায় করছেন? আমি মূলত সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এবং হাইকোর্ট ক্যালকাটা এখানেই প্র্যাকটিস ওনার। এবং সব থেকে বড় কথা, আমাদের এতে বছরটা ইম্পর্টেন্ট না, বিগত কয়েক বছর এটাই বলতে পারি, বছর ধরে আমরা বিভিন্ন মানুষকে র্যাঙ্ক অ্যান্ড ফাইল অফ দ্য সোসাইটি, র্যাঙ্ক অ্যান্ড ফাইল অফ দ্য কান্ট্রি, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই পরিষেবা, লিগাল পরিষেবা, এবং লিগাল পরিষেবা তো আমরা যে কোনো আইনজীবীরাই দিই, কিন্তু তার সাথে সাথে আমি যেটা মনে করি যে সমাজের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, সোশ্যাল রেসপন্সিবিলিটি। সেই অ্যাসপেক্টটাকে মাথায় রেখে আমরা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, যেমন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, যদি আমি মুর্শিদাবাদের কথা বলি, মুর্শিদাবাদের চাইল্ড ম্যারেজ একটা বার্নিং ইস্যু। মুর্শিদাবাদে আমরা বিভিন্ন সময় ভগবানগোলা, জলঙ্গি, দমকল প্রভৃতি জায়গায় এবং আরো অনেক জায়গায়, বেলডাঙ্গা প্রভৃতি জায়গায় আমরা প্রোটেকশন অফ চাইল্ড ম্যারেজের উপর কিন্তু সেমিনার করেছি। ওখানে বিভিন্নভাবে চাইল্ড কেয়ার অফিসার বা অন্যান্য বিডিও বা আধিকারিকদের নিয়ে আমরা কিন্তু প্রোটেকশন অফ চাইল্ড ম্যারেজের উপর বিভিন্ন যারা সাধারণ মানুষ, যেটা আমরা মূলত মনে করেছি মানুষের অ্যাওয়ারনেসের অভাব। অনেক শিক্ষিত মানুষের মধ্যেও দেখেছি, শিক্ষিত হয়েও তারা দেখা যাচ্ছে 18 বছরের কম বয়সে তাদের মেয়েদের বিবাহ দিচ্ছে। যে ব্যাপারগুলো তাদেরকে আমরা বুঝিয়েছি যে চাইল্ড ম্যারেজ আপনারা করাবেন না, প্রোটেকশন অফ চাইল্ড ম্যারেজের ইম্পর্টেন্স নিয়ে আমরা মুর্শিদাবাদে কাজ করেছি। একটা উদাহরণ দিলাম। তাছাড়া পশ্চিমবঙ্গ কিন্তু বর্ডার অ্যাডজাসেন্ট এরিয়া। এখানে যদি আপনি দেখেন, ইমোরাল ট্রাফিকিং এর সমস্যা খুবই বেশি। ইমোরাল ট্রাফিকিংকে একদম বাংলা ভাষায় বলতে মানব পাচার। এই মানব পাচারের সব থেকে সাসেপ্টেবল বা ভালনারেবল কারা? শিশু এবং মহিলা। মানে উইমেন ট্রাফিকিং এবং চাইল্ড ট্রাফিকিং এবং ফুল সুইং ইন ওয়েস্ট বেঙ্গল। ইন ইন্ডিয়াও বলা যেতে পারে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল যেহেতু বর্ডার অ্যাডজাসেন্ট স্টেট, সেই কারণে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই ইমোরাল ট্রাফিকিং এর প্রচুর বেশি। আমরা এর বিরুদ্ধেও বিভিন্নভাবে যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে তাদের সাথে আমার অর্গানাইজেশন হিউম্যান রাইটস বিএইচআরএস এবং জুডিশিয়াল কাউন্সিল, তারা ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে কাঁধে মিলিয়ে কাজ করেছে। এই কাজে আমারই অ্যাডভোকেট কলিগ সুজয় দে, যিনি আমার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, আমারই অ্যাডভোকেট কলিগ অমিতাভ দত্ত, যিনি আমার অর্গানাইজেশনের ওয়ান অফ দ্য প্রেসিডিয়াম, আমার অর্গানাইজেশনের বাপি হালদার, এবং আমার অর্গানাইজেশনের দিব্যেন্দু সরকার, এবং আরো অনেক, জসবন্ত সিং, বিকাশ সিং, এরাও কিন্তু আমার সাথে সাথে একটা মুখ্য ভূমিকা পালন করেছে এই ইমোরাল ট্রাফিকিং এর এগেইনস্টে। ইমোরাল ট্রাফিকিংটা কেন হচ্ছে? বিকজ অফ কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন। অর্থাৎ আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশন দেখা যাচ্ছে এতটাই খারাপ, পুয়ারেস্ট অফ দ্য পুয়ার পিপল এখানে সংখ্যা অনেক বেশি। এই দারিদ্র্যকে কাজে লাগিয়ে বিভিন্ন মানুষ কি করেছে? নয় জব দেওয়ার প্রলোভন, বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে মেয়েদেরকে, মূলত তারা স্বীকার করছে কাদেরকে ভিকটিম করছে, কাদেরকে? মেয়েদেরকে। এই মেয়েদেরকে তারা ভিকটিম করে জব দেওয়ার নাম করে তারা তাদেরকে কি করছে? ব্রথেলে নিয়ে যাচ্ছে। ব্রথেলে নিয়ে গিয়ে একেবারে জাস্ট বিকজ অফ দ্য পারপাস অফ কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন তারা বিভিন্নভাবে সেই মেয়েগুলোকে কিন্তু এক্সপ্লয়েট করছে, যার এপি সেন্টার হলো নট অনলি ওয়েস্ট বেঙ্গল। সেখান থেকে তারা দিল্লিতে নিয়ে যাচ্ছে, দিল্লিতে নিয়ে গিয়ে সেখান থেকে হরিয়ানায় গিয়ে দেখা যাচ্ছে কি বিক্রি করে দিচ্ছে সেই সব মেয়েদের। হরিয়ানায় দেখা যাচ্ছে যে কন্যা এমব্রায়ো বা কন্যা ফিটাস নষ্ট করতে করতে মেয়েদের সংখ্যা কিন্তু ডিসপ্রপরশনেটলি কমে গেছে ছেলেদের থেকে। ফলে হরিয়ানায় এখন বিয়ের জন্য পর্যন্ত কি করা হচ্ছে? মেয়ে কেনা বেচা চলছে ওখানে। আমরা দেখেছি বিভিন্ন ট্রাফিক গার্ল যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা যাদের সন্ধানে আমরা দিল্লি গেছি, হরিয়ানা গেছি, মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গায় গেছি, কিন্তু রিকভার মূলত করেছি কিন্তু হরিয়ানার আম্বালা থেকে, হরিয়ানার পানিপত থেকে, হরিয়ানার কুরুক্ষেত্র থেকে। ইভেন এমএসএন স্যাটেলাইট যারা ক্রাইম পেট্রোল প্রোগ্রামটা করে, সেই এমএসএন স্যাটেলাইটকে কিন্তু আমরা কার্সিও পর্যন্ত আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা দিয়েছি। অবশ্যই এটা আমরা প্রপার সিস্টেমে ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আমাদের সঙ্গ দিয়েছে, সেখানকার যারা পুলিশ আধিকারিক আছে তারা সঙ্গ দিয়েছে, এখান থেকে কলকাতা বা জেলার যারা পুলিশ আধিকারিক তারা আমাদের সাথে গেছে, তাদের আমরা সহযোগী হিসাবে আমরা এই কাজটা সংগঠিত করেছি।
আর যদি বলেন আমাদের অ্যাক্টিভিটি হিসাবে লিগাল অ্যাওয়ারনেস তো রয়েছে, প্রোটেকশন অফ চাইল্ড ম্যারেজ বললাম, ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল অ্যাডজেসেন্ট বিভিন্ন রাজ্যে আমাদের প্রিভেনশন অফ ইমোরাল ট্রাফিকিং বললাম। আরেকটা বার্নিং ইস্যু যেটা, সেটা হচ্ছে সবার জন্য শিক্ষা, শিক্ষার অধিকার নিয়ে লড়াই, যেটা ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু এভরি চিলড্রেন ফ্রম 6 to 14, এইটা নিয়ে কিন্তু একটা রাইট টু এডুকেশন, এই রাইট টু এডুকেশন নিয়ে কিন্তু আমরা লড়াই করেছি। আমরা বিভিন্ন জায়গায় আমরা বুঝিয়েছি যে চাইল্ড ওয়ার্ক আর চাইল্ড লেবারের মধ্যে ডিফারেন্সকে অনেকেই বোঝে না। চাইল্ড ওয়ার্ক যদি হ্যাজার্ডাস হয়, সেটা কিন্তু চাইল্ড বা হ্যাজার্ডাস বা একটা নির্দিষ্ট সময় আছে শিশুদের কাজ করানো, সেই নির্দিষ্ট সময় যদি অতিক্রম করে যায় তবে সেটা কিন্তু চাইল্ড লেবারে পরিণত হয়, এবং চাইল্ড লেবার কিন্তু ক্রুয়েলটি অন জুভেনাইলের ইকুইভ্যালেন্ট, অর্থাৎ শিশুদের উপর একটা অত্যাচার। বেগাস র্যাকেট, পশ্চিমবঙ্গ এবং বিভিন্ন অ্যাডজাসেন্ট জায়গায় এই চাইল্ডদের নিয়ে যে বেগাস র্যাকেট সংগঠিত হচ্ছে, যে পারপেট্রেটররা এই কাজ পারপেট্রেট করছে, তাদের এগেইনস্টে কিন্তু আমরা ভোসিফেরাসলি আমরা ভয়েস রেইজ করেছি। এটা আমার একার ভূমিকা না, আবার বলছি এটা সমষ্টিগত ভূমিকা, যেখানে আমি হয়তো একটা মুখ্য ভূমিকা নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু অ্যাডজাসেন্ট আমার সমস্ত অ্যাক্টিভ আর অ্যাজাইল যারা বন্ধু, আমার কমিটি মেম্বার যারা ছিল, তাদের একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন কিন্তু এখানে রয়েছে। আর অ্যাডভোকেসির দিক থেকে আমি চেষ্টা করি র্যাঙ্ক অ্যান্ড ফাইল অফ দ্য কান্ট্রি, যারা সাধারণ লোক আছে তাদের যে বিভিন্ন সমস্যা, আমি মনে করি একজন অ্যাডভোকেট হিসাবে আমি মনে করি কোর্ট ইজ নট দ্য ফার্স্ট অপশন, কোর্ট ইজ দ্য লাস্ট অপশন। আমি এখনো আশা করি, মনে করি, আমার কনসার্নস আমাকে বলে মানুষ কোর্টে না আসুক, তারা যাতে তাদের সমস্যাটা মিটিয়ে নেয়। কারণ একটা কেস হলে একটা মানুষের যে হাহাকার, মানুষের যে যন্ত্রণা, সেটা কিন্তু আমরা বুঝতে পারি যখন লিটিগেন্টরা আমাদের কাছে আসে, বুঝতে পারি। কারণ জীবনে তো কমার্শিয়াল গেইন করাটাই সবকিছু নয়, জীবনে সমব্যথী হওয়া, কম্প্যাশনেট হওয়া, সেটাও ইম্পর্টেন্ট। কিন্তু যদি মানুষ সেই রকম ভাবে অসহায় হয়ে, হেল্পলেস হয়ে আমাদের কাছে আসে, তখন আমরা কিন্তু তাদেরকে লিগাল যে সাহায্য করা, যে লিগাল এইড দেওয়া, সেটা আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করি। সেটা অল ওভার ইন্ডিয়াতেই করি। সেই কাজের প্রয়োজনে যদি আমার সুপ্রিম কোর্ট যেতে হয় যাই, তাদের জন্য যদি SLP করতে হয়, যদি আর্টিকেল 32 করতে হয়, সেটাও করি, তাদেরকে একটা রেমেডি দেওয়ার চেষ্টা করি। আমি কত বড় অ্যাডভোকেট সেটা ক্লায়েন্টের কাছে ইম্পর্টেন্ট না, ক্লায়েন্টের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে তাদের গ্রিভান্স, তাদের যে গ্রিভান্স আছে সেটা আমি কতটা রিড্রেস করতে পারছি, সেটা ইম্পর্টেন্ট। একজন অ্যাডভোকেটের মনে হয় প্রকৃত যিনি অ্যাডভোকেট, এই আইনজীবী পরিষেবার সাথে নিজেকে নিয়োজিত করতে চান, তার কাছে এটা জরুরি ক্লায়েন্টের যে গ্রিভান্স সেটাকে রিড্রেস করা, বাই ডিন্ট অফ মাই এবিলিটি অর বাই ডিন্ট অফ মাই প্রফিসিয়েন্সি, সেটাকে রিড্রেস করা কিন্তু সব থেকে আটমোস্ট ইম্পর্টেন্ট এবং প্যারামাউন্ট ইম্পর্টেন্স হওয়া উচিত বলে আমি মনে করি। তো স্যার একটা অসাধারণ কিছু পয়েন্ট আমাদের সামনে তুলে ধরলেন, যে আজকে রাইট টু চিলড্রেন অ্যাক্ট বা যেভাবে প্রলোভন দেখিয়ে নারীদের উপর একটা ক্রাইম চলছে, বা বিভিন্ন রকম সমাজের আরো কিছু দিক উনি তুলে ধরলেন সুন্দরভাবে। তো আমি স্যারকে এটাই বলতে চাইবো যে স্যার আপনি এত বছর তো আছেন এই পেশার সঙ্গে, তো এই পেশাতে আপনি বিভিন্ন রকম কাজকর্ম করেছেন, তার সঙ্গে আপনি সমাজের কিছু সামাজিক কাজকর্ম আপনি করেন, যেগুলো সেখানেও আপনার একজন বিশিষ্ট মানুষ হিসাবে আপনার একটা বড় পরিচয় আছে। তো সেই কাজগুলো কি কি বা কি কাজ করেছেন বা কি কাজ করতে চলেছেন, বা আগামী দিনে আপনার কি প্ল্যানিং মানুষের জন্য, সমাজের জন্য, আইনজীবী হিসাবে না, একজন মানুষের জন্য আপনি কি করতে চান জনসাধারণ, সেটা আমি খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন করেছেন। আমি সঞ্চালক মশাইকে ধন্যবাদ যেমন এত পার্টিনেন্ট, এত সুন্দর বা পার্টিনেন্ট একটা কোয়েশ্চেন করার জন্য। আমি প্রথমেই বললাম আমার দুটো সত্তা, আইনজীবী হিসাবে আমার একটা সত্তা আছে, যেটা প্রফেশনাল সত্তা বলতে পারেন, কিন্তু আমি প্রফেশনালের এরিনা বা গণ্ডি পেরিয়ে মানবিকতার স্বার্থে, মানবতার স্বার্থে, ফর দ্য সেক অফ হিউম্যানিটি আমি কাজ করতে চাই। আমি সব প্রোগ্রামেই বলি ফর দ্য সেক অফ হিউম্যানিটি। এখানে দুটো পার্ট আছে। আমি একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসাবে যেটা বেসিক মুদ্রা হিউম্যান রাইটস, সেই কাজগুলো আগে করতে চাই, যেগুলো আমি বললাম যে প্রিভেনশন অফ ইমোরাল ট্রাফিকিং, cruelty or juvenile বা against child labor, protection of child marriage, right to free and compulsory education to every children, clinical establishment act, etc. এর সাথে সাথে কিছু সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস, যেটাকে আপনি বলতে পারেন এনজিও বা আইজিওরা যে অ্যাক্টিভিটিস গুলো করে, সেখানে কিরকম ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, ফুড ডিস্ট্রিবিউশন আছে, এগুলো তো আমাদের অর্গানাইজেশন করে থাকে। তার সাথে সাথে যেটা মূলত আমাদের অর্গানাইজেশনে
সুজল, বাপি, বুবুন, বিট্টু, অমিতাভ রায়রা মূলত ভূমিকা নেয় যখন যে একটা ডিস্ট্রেস বা ডিপ্লোরেবল কন্ডিশন হলো ডিউ টু ন্যাচারাল ক্যালামিটি। ধরুন কখনো আমফান হচ্ছে, কখনো কোভিড হচ্ছে, কোভিড ভাইরাস, যেটা আমাদের সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এই সময় দরকার কি মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে রিলিফ দেওয়া, সাধারণ মানুষকে বা যারা অসহায় মানুষ, হেল্পলেস মানুষ, ডেস্টিটিউট পিপল, তাদেরকে রিলিফ দেওয়া। সেই রিলিফ দেওয়ার জন্য কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আমফান এবং রিসেন্ট যে দুর্যোগ, যে ন্যাচারাল ক্যালামিটি হলো, আমরা হিঙ্গলগঞ্জ ছুটে গেছি। আমরা চাউলখোলা, মন্দারমণির ঠিক আগে, যারা পূর্ব মেদিনীপুর গেছেন জানেন, মন্দারমণির ঠিক আগে চাউলখোলা বলে একটা জায়গা, সেখানে আমরা রিলিফ মেটেরিয়াল দিয়েছি। আমরা কাকদ্বীপ পেরিয়ে সুন্দরবন, পাথর প্রতিমা বিভিন্ন জায়গায় দিয়েছি। আমরা খানাকুল যদি দেখেন, ডিবিসির জল ছেড়ে দেওয়ার ফলে, এটা আমাদের সিএম এর মতামত অনুযায়ী, ডিবিসির জল ছেড়ে দেওয়ার ফলে খানাকুল ভেসে গেছে। খানাকুল নদী সংলগ্ন বাড়িগুলো ধসে পড়েছে, মাল্টি স্টোরি বিল্ডিং গুলো। সেখানকার মানুষদেরকে কিন্তু আমরা রিলিফ মেটেরিয়াল দিয়েছি। সেখানে কিন্তু আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং অবশ্যই প্রশাসনের সাহায্য নিয়ে আমরা কিন্তু স্যালভেজ অপারেশন সেখানে করেছি। অর্থাৎ মানবতার জন্য আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকে পাবি সারা। আমি মনে করি যে নিজের কথা ভাবলে হবে না, স্বার্থমগ্ন হলে হবে না, আমাদের 10 জনের খুশির মধ্যে নিজের খুশিটাকে খুঁজে নিতে হবে। যদি 10 জন খুশি হয়, 10টা মানুষের উপকার করতে পারি, 100টা মানুষের উপকার করতে পারি, আমি মনে করি সেটাই আমার জীবন সার্থক। শুধু একা উপবন্ধুকের মতো ওই একা নিজের জন্য বা নিজের পরিবারের কথা ভাববো তাই না, বৃহত্তর ভাবনা চিন্তা দরকার, ক্ষুধার্ত মানুষের জন্য ভাবনা চিন্তা দরকার। যেন আমাদের সমাজে চেরাপুঞ্জি আর গভীরসাহারা না থাকে। চেরাপুঞ্জি যেখানে বৃষ্টির প্রয়োজন নেই সেখানে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর গভীরসাহারা যেখানে 1 ফুটো জলের জন্য হাহাকার হচ্ছে, 1 ফোঁটা জলের জন্য হাহাকার হচ্ছে, সেখানে মানুষ জল পাচ্ছেন। এই যে ডিসপ্যারিটি বিটুইন হ্যাভ অ্যান্ড হ্যাভ নট, এটা যেন আমাদের সমাজে এই ডিসপ্যারিটি না থাকে। এই ডিসপ্যারিটি যাতে না থাকে সেই জন্য মূলত কিন্তু আমার লড়াই, আমার ফাইটিং। স্যার, আপনাকে আরেকটা কোশ্চেন আমি জিজ্ঞেস করতে চাই যে এই যে আপনি আজকে যে জায়গায় পৌঁছেছেন, একজন বিশিষ্ট স্বনামধন্য আইনজীবী, তো আপনার স্ট্রাগলটা আমি একটু শুনতে চাই। মানে মানুষ চাইলেই তো এইভাবে এত বড় আইনজীবী একটা হতে পারে না, তিনি আজকে সুপ্রিম কোর্টের মতো জায়গায় যাচ্ছেন। হ্যাঁ, মানে আইন একজন বিশিষ্ট আইনজীবী হিসাবে একটু স্ট্রাগলটা যদি বলেন, আপনার এই উঠে আসার যে স্ট্রাগলটা। আইনজীবী, মানবাধিকার কর্মী, তার থেকে সব থেকে বড় সত্তাটা আমি মনে করবো আমি মানুষ। এটা আমার বড় সত্তা, মানবতা আমার বড় সত্তা। আর যদি স্ট্রাগলের কথা বলেন, আমি সত্যি কথা, আমি হয়তো ওই গোল্ড স্পুন নিয়ে জন্মগ্রহণ করেছিলাম, কিন্তু মাত্র 16 বছর বয়সে আমার বিয়োগ হয়, বাবাকে হারাই। সেই 16 বছর বয়স থেকে জীবনটা কতটা কঠিন, মানে তখন বুঝেছি লাইফ ইজ নট বেড অফ রোজেস and human life is full of will and woe। যদি সংস্কৃততে বলি, চক্রবৎ পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ। এমনও হয়েছে পড়াশুনো করেছি, পড়াশুনো করতে করতে মোবাইলের ব্যবসা করেছি। যখন গ্র্যাজুয়েশন আমার, বিফোর এলএলবি কেমিস্ট্রি অনার্স, যখন কেমিস্ট্রির বই কিনতে যাই, ক্যাস্টেলিন বলে ফিজিক্যাল কেমিস্ট্রির রাইটার, তার বই কিনতে গেছি, 4,500 টাকা নিয়ে কলেজ স্ট্রিটের ন্যাশনালে বই কিনতে গেছি। ক্যাস্টেলিনের ফিজিক্যাল কেমিস্ট্রি বইটার দাম ছিল 4,500 টাকা। তখন আমি টাকার মূল্য কি জিনিস বুঝতে পেরেছি। ছোটবেলায় হয়তো খুব অ্যামিনিটিসের মধ্যে মানুষ হয়েছি, কোনো কিছু মানে বুঝতে পারিনি। হয়তো একটা জিনিস চাইলে 10টা জিনিস পেয়েছি, খুবই স্বাচ্ছন্দ্য বলতে যেটা বোঝায়, বা একটা কমফর্ট জোনের মধ্যে থেকেছি। কিন্তু লাইফ কি জিনিস, একটা মানুষ যদি জীবনে স্ট্রাগল না করে, একটা কথা বুঝবেন, ইসিজি মেশিনে যদি সরল রেখা হয়ে যায়, তার মানে মনে রাখবেন মানুষের জীবনে কিন্তু মৃত্যু ঘটেছে। তার মানে কি, গ্রাফ যত আপস অ্যান্ড ডাউন করবে, তার মানে কিন্তু বুঝবেন আপনি বেঁচে আছেন। ইসিজি মেশিন তার গ্লেয়ারিং এক্সাম্পল। ইসিজি মেশিনে সরল রেখা মানে মানুষের মৃত্যু। তাহলে গ্রাফ ওঠানামা থেকেই কিন্তু আমি বুঝতে পেরেছি জীবনটা কি। এইভাবে আস্তে আস্তে এগিয়ে গেছি। আইনজীবী হিসাবে বলুন, আপনি একজন মানুষ হিসাবে বলুন, মানবাধিকার কর্মী হিসাবে বলুন, আমি কিন্তু থ্রু থিক অ্যান্ড থিন এগিয়ে গেছি। আর আমি মনে করেছি সময় হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক, এর থেকে বড় শিক্ষক কেউ হতে পারে না। এই সময় আমায় অনেক কিছু শিখিয়েছে, বুঝিয়েছে ইউ আর পাওয়ারফুল, বাট টাইম ইজ মোর পাওয়ারফুল দ্যান ইউ। স্যার, এই জিনিসগুলো বললেন, একটা আমার কোশ্চেন স্যারের কাছে ছিল, মনে হয় আমার পড়া এটা দরকার হবে না, কারণ আপনার জুনিয়র আইনজীবীর জন্য কি বলতে চান। তো স্যার অলরেডি বলে দিয়েছেন যে মানুষ যেন চট করে কোর্টে না আসে, কোর্টই একমাত্র রাস্তা না, কোর্ট হচ্ছে শেষ রাস্তা। আর একটা জিনিস উনি বললেন যে মানুষের জীবন
যদি একটা ইসিজি মেশিন যেরকম যদি সরলরেখা হয়ে যায় তাহলে জীবন সেখানেই শেষ, এটা বুঝে নিতে হবে। এই দুটো লাইন প্রত্যেকটা মানুষের পাঁচ লাইন হওয়া উচিত। খুব সুন্দর একটা কথা বলেছেন। তো লাস্ট আমি স্যারকে এটা জিজ্ঞাসা করবো যে নিউজ 24 ঘন্টার সম্বন্ধে যদি স্যার আপনি একটু কিছু বলেন। আমি প্রথমে বিশ্বজিৎ এবং তার প্রফিশিয়েন্ট অ্যান্ড এফিশিয়েন্ট যে টিম মেম্বার্স আছেন, আমার সব থেকে ভালো লাগে যে নারী স্বাধীনতার কথা বলি আমরা, মেয়েদের আরো ওয়ার্ক ফিল্ডে আসার কথা বলি আমরা, সাম্য রাইট টু ইকুয়ালিটির কথা বলি আমরা বলি কিন্তু করি না। কিন্তু বিশ্বজিৎ আজকে 4 জন মেম্বার্স এনেছে, তার মধ্যে 2 জন কিন্তু এফিশিয়েন্ট মহিলা জার্নালিস্ট। প্রথমে এর জন্য তাকে আমি অভিনন্দন জানাচ্ছি। কুডোস টু বিশ্বজিৎ, তুমি সবাইকে, তুমি কিন্তু জেন্ডার বায়াস নও, এইটা একটা তোমার কিন্তু একটা ভালো দিক, ভালো অ্যাসপেক্ট। প্রথমে এটাই তোমার ধন্যবাদ জানাই। আর নিউজ 24 যেভাবে তার শুরু থেকে সিন্স ইনসেপশন যেভাবে কাজ করে চলেছে, এইভাবে কাজ করুক। তারা সত্যের অনুসন্ধানে কাজ করুক, সত্যের অনুসন্ধানে এগিয়ে চলুক, খবর পড়ার জন্য তারা এগিয়ে চলুক, খবর সাপ্রেস করার জন্য নয়। এখন ইয়েলো জার্নালিজম যেটা দেখা যাচ্ছে, সেই ইয়েলো জার্নালিজমের যাতে তারা বশবর্তী না হয়, তারা যেন ট্রু জার্নালিজম করে, ফর দ্য সেক অফ হিউম্যানিটি, ফর দ্য সেক অফ আনআর্থিং দ্য ট্রুথ, তারা যেন কাজ করে। আমি তাকে এবং তার যে প্রফিশিয়াল মেম্বারদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। ওয়ান ডে ইউ উইল টাচ কালমিনেশন অফ সাকসেস বাই ডিন্ট অফ ইউর প্রফিশিয়েন্সি অ্যান্ড এফিশিয়েন্সি। এটুকু বলি। থ্যাংক ইউ স্যার। তো আমিও এটা বলতে চাই যে স্যার যেটা বললেন, যে আমিও চাই যে আনবায়াস এবং অথেন্টিক এবং এক্সেলেন্ট রিপোর্টিং করতে। অবভিয়াসলি আপনাদের মতো স্বনামধন্য ব্যক্তিরা যদি আমাদের পাশে থাকেন, আমরা অবশ্যই আরো আগামী দিনে অনেক ভালো ভালো কাজ করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।